আজকে আমি যে মুভিটি এক্সপ্লেইন করতে যাচ্ছি এটি 2 দিন আগে মুক্তি পাওয়া একটি তেলেগু থ্রিলার মুভি। মুভিটির নাম ট্যানেন্ট, যার বাংলা অর্থ ভাড়াটিয়া। একটা ছেলে বিয়ে করে তার নতুন বউকে নিয়ে শহরে এসে একটা ফ্ল্যাটে ভাড়া ওঠে। ছেলেটি জব করে, তাই রোজ তার নতুন বউকে বাসায় একা রেখে অফিসে যায় ও রাতে বাসায় ফেরে। কিন্তু সমস্যা হলো সেই ফ্ল্যাটের সামনের ফ্ল্যাটেই আবার 4 জন ব্যাচেলর ছেলে থাকে, আর সেই ছেলেগুলো মোটেও সুবিধার না। ফলে কিছুদিনের মাঝে এমন কিছু রহস্যজনক ঘটনা ঘটে যে মেয়েটির স্বামী কেন জানি এক রাতে তার আদরের বউকে নিজ হাতে পুড়িয়ে মারে। রহস্য এখানেই শেষ না, সামনের ফ্ল্যাটে যে 4 জন ছেলে থাকে তাদের রুমে রোজ 2-3টি করে মেয়ে ঢুকে আর মাতাল হয়ে পড়ে থাকে। আর এই মেয়েগুলোর সাথে আবার নতুন বিয়ে হওয়া ওই বউটার রহস্যজনক একটা কানেকশন আছে। কিন্তু সেই কানেকশনটা কি, সেই রহস্য দ্বার খুলতে না খুলতেই সেই 4 জন ছেলেদের মাঝে কি যেন রহস্যজনক একটা কারণে মারামারি ও খুনাখুনি শুরু হয়ে যায়, এবং শেষমেশ একটা ছেলে কি যেন কারণে ছাদ থেকে লাফ দিয়ে নিজেকে শেষ করে ফেলে। ব্যাপারটা জটিল হয়ে ওঠে কখন, যখন আবার এই ছেলেটির সাথে আরেকটা মেয়েও লাফ দেয়। এই মেয়েটির সাথে আবার এই ছেলের কি সম্পর্ক? কাহিনীতে নতুন ধামাকা শুরু হয় যখন পুলিশ নতুন বিয়ে করা ওই ছেলেটিকে জিজ্ঞাসাবাদ শুরু করে। কারণ ওই ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করলে একের পর এক এমন সব রহস্য বেরিয়ে আসে এবং কাহিনী এমন এক মোড় নেয় যা পুলিশ বা আমরা কেউই কল্পনা করিনি। এমনই রহস্যে ঘেরা জমজমাট একটা গল্প নিয়ে আজকের এই মুভিটি। তো মুভির শুরুতেই দেখি গৌতম নামের একটা ছেলে রাতের বেলা তার ফ্ল্যাটে ফিরতেছে এবং তার বন্ধুর সাথে ফোন কলে কথা বলতেছে। তো গৌতমের বন্ধু বলে, সবে তো কিছুদিন হলে বিয়ে করলি, এখন দুম করে আমেরিকা যাচ্ছিস, কাহিনী কি? সন্ধ্যা ভাবিকে সাথে নিয়ে যাচ্ছিস নাকি একা যাচ্ছিস? গৌতম কথাটা এড়িয়ে গিয়ে কলটা কেটে দেয় ও একটা সুটকেস গাড়িতে তুলে নিয়ে কোথায় যেন রওনা দেয়। সারা রাতে গৌতম 150 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভার্নাপার্থী নামক একটা নির্জন জায়গায় এসে থামে ও গাড়ি থেকে সুটকেসটা বের করে ট্রেনের সাইডে নিয়ে যায়। এরপর সেই সুটকেসে কেরোসিন ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দেয়। সুটকেস জ্বলতে থাকলে গৌতম কেন জানি নির্বাক হয়ে সেটা দেখতে থাকে ও নীরবে কাঁদতে থাকে। এভাবেই সকাল হয়ে গেলে দেখি গৌতম পড়ে থাকা ছাইগুলো স্পর্শ করে কেন জানি হাউমাউ করে কাঁদতেছে। ঠিক এমন সময় পুলিশ ফোর্স এসে গৌতমকে হত্যা মামলায় অ্যারেস্ট করে নিয়ে চলে যায় আর সিন চলে আসে থানায়। গৌতমের এই কেস ইনভেস্টিগেশনের দায়িত্ব পেয়েছেন সবচেয়ে ইন্টেলিজেন্ট ইনভেস্টিগেশন অফিসার নাইনা তলোয়ার। তো নাইনা থানার ভিতরে আসতে দেখি গৌতমের বিল্ডিং এর সিকিউরিটি গার্ডকে তুলে আনা হয়েছে। তো নাইনা কেস ফাইলটা হাতে নিয়ে সেটা পড়তে পড়তে সিকিউরিটি গার্ডকে বলে, বলুন আপনি রাতে কি দেখেছেন? তখন সিকিউরিটি গার্ড বলে, আমি রাতের ডিউটির ফাঁকে সিগারেট খাচ্ছিলাম, হঠাৎ বিল্ডিং থেকে কিছু একটা পড়ার আওয়াজে চমকে উঠি। এরপর আমি সেখানে দৌড়ে গেলে দেখি একটা ছেলে বিল্ডিং থেকে ঝাঁপ দিয়েছে। সিকিউরিটি বলে, ম্যাম এটা দেখতেই আমি পুলিশকে ফোন করেছিলাম। এর মাঝেই অ্যাপার্টমেন্টের সবাই নিচে চলে এসেছিল এবং অ্যাম্বুলেন্সে করে ছেলেটিকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। এইভাবেই সিকিউরিটি গার্ড ইনভেস্টিগেশন অফিসার নায়নাকে সবকিছু খুলে বলতে থাকে। বাড়ি থেকে সবকিছু শুনে এবার নায়না গৌতমকে বলে, বেঙ্গালুরুতে থাকাকালীন তোমার স্ত্রী বাড়ি থেকে নিখোঁজ হওয়ার মিথ্যা অভিযোগ করে অনলাইনে একটা অভিযোগ দায়ের করেছিলে, কিন্তু আসল সত্য হলো তুমি নিজেই তোমার স্ত্রীকে হত্যা করে তার মরদেহ তোমার ফ্ল্যাট থেকে সরিয়ে নিয়ে একটা সুটকেসে তোলো এবং বেঙ্গালুরু থেকে 150 কিলোমিটার অতিক্রম করে ভার্নাপার্থী পঞ্চায়েত এরিয়াতে এসে পুড়িয়ে ফেলো। তো এই অল্প সময়েই যখন এত কিছু তথ্য বের করেছি, তো বুঝতেই পারছো বাকি তথ্য বের করতে আমার বেশি সময় লাগবে না। তাই ভালোই ভালোই বলো তুমি কেন তোমার স্ত্রীকে হত্যা করেছো? এটা শুনে গৌতম গত রাতের সেই মুহূর্তটা ভাবতে থাকে যখন গৌতম উদাস হয়ে তার রুমের বাহিরে দাঁড়িয়েছিল আর তার বউ রুমের মাঝে লাশ হয়ে পড়েছিল। তো এই মুহূর্তটা ভেবে গৌতম হাউমাউ করে কেঁদে ওঠে ও নায়নাকে বলে, আমি অনেক চেষ্টার পর বেঙ্গালুরু একটা জব পাই। জবের পরপরই আমার পরিবার থেকে বিয়ের চাপ দিতে শুরু করে। আমার চাচাতো বোন সন্ধ্যা আমাকে খুব পছন্দ করত আর সেটা আমাদের পরিবারকে জানাই। তখন আমার মা আমাকে ফোন করে বাসায় ডাকে। আমি ভেবেছিলাম মা হয়তো এমনি ডেকেছে, বাট আমি বাসায় যেতেই তারা সন্ধ্যার সাথে আমার বিয়ের আয়োজন শুরু করে। তো এদের বিয়ের ঘটনা এবং বিয়ের পর এদের দাম্পত্য জীবন কেমন চলছিল সেটা দেখানোর জন্য একটা গান শুরু হয় ও গানের মধ্যে দিয়ে কাহিনী সামনে এগোতে থাকে। এদের এসব আনন্দঘন মুহূর্তগুলো দেখে তো বুঝতে পারতেছেন এরা বিয়ের পর কতটা সুখে শান্তিতে বসবাস করছিল। বর্তমানে আসলে নায়না বলে, গৌতম তুমি তোমার বউকে এতটা ভালোবাসতে, তাহলে তাকে খুন করলে কেন? গৌতম কোনো জবাব দেয় না। নায়না বলে, তোমার ফ্ল্যাটের সামনের ফ্লোরে যে ছেলেগুলো থাকে তাদের মাঝে একজন আজ রাতেই বিল্ডিং থেকে ঝাঁপ দিয়েছে। আর রহস্যময় বিষয় কি জানো? ঠিক যেই সময়ে তুমি ভার্নাপার্থী গিয়ে পঞ্চায়েত এরিয়ার মাঝে তোমার স্ত্রীর দেহ পোড়াচ্ছিলে, এটা ঠিক ওই সময়ে ঘটেছে। যে ছেলেটি ঝাঁপ দিয়েছিল সে এখন হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। ছেলেটির নাম কি জানো? ঋষি। এটা শুনতেই গৌতম কেন যেন চমকে ওঠে। নায়না বলে, তো ঋষির বিল্ডিং থেকে ঝাঁপ দেওয়া আর তুমি তোমার বউ সন্ধ্যাকে হত্যা করার মাঝে কি কোনো কানেকশন আছে? গৌতম কোনো জবাব দেয় না। নায়না তখন এই প্রশ্নের উত্তরটা খোঁজার জন্য হসপিটালে ঋষির কাছে আসে। তো ঋষি সেন্সে নিয়ে দেখে নায়না ঋষির সেন্স ফেরানোর চেষ্টা করলে ঋষির কিছুটা সেন্স ফেরে ও সে কার যেন নাম নেওয়ার চেষ্টা করে। সে শ করতে থাকলে নায়না ভাবে হয়তো সন্ধ্যা নামটা নেওয়ার চেষ্টা করছে, কিন্তু না, সে বলে ওঠে শ্রাবণী। লেউঠালা। নায়না তো রীতিমতো অবাক, সে ভেবে পাচ্ছে না এই শ্রাবণীটা আবার কে। তখনই সিন ফ্ল্যাশব্যাকে যায়। আমরা দেখি ঋষি
ঋষি ফোন কলে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে, আর তাদের কথা শুনে আমরা বুঝতে পারি ঋষির গার্লফ্রেন্ডের নামই শ্রাবণী। তো শ্রাবণী অনেকদিন থেকে ঋষিকে বিয়ের জন্য প্রেশার দিয়ে আসতেছে, বাট ঋষি কিছুতেই বিয়ের জন্য রাজি হচ্ছে না। ওইদিকে শ্রাবণীর পরিবার শ্রাবণীর অন্য কারোর সাথে বিয়ে ঠিক করে ফেলেছে, তাই শ্রাবণী ঋষিকে না জানিয়ে বাড়ি থেকে পালিয়ে ঋষির কাছে আসার জন্য বের হয়েছে। এটা শুনে ঋষি শ্রাবণীকে আটকানোর চেষ্টা করে, বাট শ্রাবণী কোনো কথা না শুনে কলটা কেটে দিলে ঋষি টেনশন করতে থাকে, কারণ এখানে সে 3 জন ছেলের সাথে রুম শেয়ার করে থাকে। এখন শ্রাবণী আসলে সে তাকে কোথায় রাখবে? তো সেই বাকি 3 জন ছেলে ফ্ল্যাটে ফিরতে থাকে। এর নাম রহিন, মাঝখানের এর নাম সিক্স সেন্স। এর নামটা এমন উদ্ভট কেন সেটা পরে বুঝতে পারবেন। আর সাদা টি শার্ট পরা এর নাম হচ্ছে স্যান্ডি। তো রহিন কি যেন ভেবে থেমে গিয়ে বাকি সবাইকে যেতে বলে। এরপর সে গৌতমের ফ্ল্যাটের ডোরবেল বাজাতেই গৌতম চমকে ওঠে। রহিন লাগাতার ডোরবেল বাজাতে থাকলে গৌতম একটা চাকু হাতে নিয়ে সেটা পিছনে লুকিয়ে ধরে দরজাটা খুলতে যায়। এরপর সে দরজার পিফল দিয়ে দেখে এটা রহিন। তো গৌতম দরজাটা খুললে রহিন বলে, ব্রো তোমাকে চিন্তিত দেখাচ্ছে কেন? গৌতম বলে, তোমার কোনো দরকার? রহিন বলে, কিছু না, আমি শুনলাম তুমি নাকি আমেরিকা যাচ্ছ, তো তোমার মাঝে তো সেই উত্তেজনা দেখছি না, আর সন্ধ্যা দিদিকেও দেখছি না যে। এটা শুনে গৌতম চুপ হয়ে কিছু একটা ভাবতে লাগলে রহিন বলে, ইটস ওকে, আমি তো জাস্ট বিদায় জানাতে এসেছিলাম। এটা শুনে গৌতম থ্যাঙ্কস জানিয়ে দরজাটা মুখের উপর বন্ধ করে দেয়। এদিকে স্যান্ডি ও সিক্স সেন্স এসে লাল পানি রেডি করে রহিনের আসার অপেক্ষা করে যাচ্ছে। তো কিছুক্ষণ পর রহিন ফিরলে স্যান্ডি বলে, কি ঘটনা, তোর আসতে এত দেরি হলো যে? রহিন বলে, দূর, সন্ধ্যা দিদির সাথে দেখা করার জন্য নক করলাম, বাট তার স্বামীর আচরণ কেমন জানি উদ্ভট লাগলো। এটা শুনে সিক্স সেন্স বলে, আমি জানি ঘটনা কি ঘটেছে। সে তার স্ত্রীকে হত্যা করে স্ত্রীর লাশের সামনে বসে থেকে ভাবছিল এখন লাশটার কি করবে। এমন সময় হঠাৎ একজন প্রতিবেশী এসে ডোরবেল বাজিয়ে তাকে বিরক্ত করলো। সে তখন হাতে একটা চাকু নিয়ে দরজা খোলার জন্য এগিয়ে আসেও ভাবে যে দরজায় এসেছে সে তাকেও খুন করবে, কিন্তু সে দেখে এটা পরিচিত লোক, তাই সে খুন করতে না পারায় বিরক্ত হয়ে গেল। কি আমি ঠিক বললাম? তো আপনাদেরকে বলে রাখি, মনের সন্দেহের উপর ভিত্তি করে কোনো কিছু অনুমান করাকে ইংরেজিতে সিক্স সেন্স বলে। আর এই মালটা সবকিছুতেই সিক্স সেন্স লাগানোর চেষ্টা করে বলেই একে সবাই সিক্স সেন্স নামে ডাকে। তো এরা গল্প করতেছে, এমন সময় ঋষি তার গার্লফ্রেন্ড শ্রাবণীর সাথে কথা বলে ভিতরে আসতেই স্যান্ডি বলে, কে তোকে চিন্তিত দেখাচ্ছে কেন? তখন সিক্স সেন্স চট করে বলে, তোমার গ্রামের গার্লফ্রেন্ড হঠাৎ তোমাকে ফোন করে বললো আমি বাসে উঠেছি, তোমার কাছে আসতেছি। ব্যাস, এটা শুনে তুমি টেনশনে পড়ে গেছো যে সে আসলে তাকে তুমি কোথায় থাকার ব্যবস্থা করে দিবে, কি তাই তো? এটা শুনে স্যান্ডি ইশারায় ঋষিকে বলে, কিরে তাই? ঋষি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে আর সিন শ্রাবণীর বাসে চলে আসে। আমরা দেখি শ্রাবণী ঋষিকে কল করে বলতেছে, আমি হায়দ্রাবাদে পৌঁছে গেছি, একটুর মাঝে বাস স্ট্যান্ডে নামবো, তুমি রেডি থেকো, আমি নেমেই তোমাকে ফোন করবো, তুমি এসে আমাকে রিসিভ করে নিয়ে যেও। এই বলে শ্রাবণী দুম করে কলটা কেটে দেয়। এর মাঝে এদিকে রহিনের ফোনে কাভিয়া নামের একটা মেয়ে কল করে বলে, রহিন আমি এমন জঘন্য কাজ করতে পারবো না, আর তাছাড়াও ছেলেটি কিছুতেই আমার কল ধরছে না। এটা শুনে রহিন বলে, ডার্লিং মাল পেতে চাইলে তো তোকে এটা করতেই হবে। কাভিয়া বলে, তাই বলে তুই আমাকে দিয়ে যাতা করাবি? রহিন বলে, মাল নিতে চাস তো চুপচাপ কর। কাভিয়া বলে, ওকে ঠিক আছে, যা, ট্রাই করতেছি। তো এই কাভিয়া কি আর সে রহিনের সাথে কি ব্যাপারে কথা বললো সেই রহস্য সামনে গিয়ে বুঝতে পারবেন। তো এর মাঝে আবার ঋষির মা ঋষিকে ফোন করে বলে, ঋষি শ্রাবণী কি তোর কাছে গেছে? ঋষি বলে, এটা কেন বলছো? ঋষির মা বলে, শ্রাবণীর বাবা আজকে আমার কাছে এসেছিল, শ্রাবণীকে বাসায় বিয়ের জন্য চাপ দেওয়াই সে নাকি বাসা ছেড়ে চলে গেছে। তো শ্রাবণীর বাবা বললো শ্রাবণী যদি তোকেই বিয়ে করতে চায় তো সে বিয়ে দিবে, তার কোনো আপত্তি নেই। তো কথা বলা শেষ করে ঋষি বাহিরে যেতে ধরলে স্যান্ডি বলে, কোথায় যাচ্ছিস? ঋষি বলে, পাশের ফ্ল্যাটের গৌতম ও সন্ধ্যা দিদির কাছে যাচ্ছি। রহিন বলে, ওদের কাছে কি দরকার? ঋষি বলে, সন্ধ্যায় আমার গার্লফ্রেন্ড শ্রাবণী আসতেছে, কিন্তু এখানে তো ওকে রাখার পরিবেশ নেই, তাই ভাবতেছি সন্ধ্যা দিদির ফ্ল্যাটে যদি ওকে 2-3 দিন রাখার ব্যবস্থা করা যায়। রহিন বলে, ওদের সাথে তোর পরিচয় হলো কিভাবে? ঋষি বলে, একদিন লিফটে পরিচিত হয়েছি, আমার গ্রামের বাসা তো রাজা মন্দির এলাকায়, শুনলাম তারাও নাকি সেখানকারই লোক, তাই একদিনই তাদের সাথে ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। এই বলে ঋষি গৌতমের দরজায় এসে বেল বাজাতেই গৌতম চমকে ওঠে। গৌতম দরজা খুলতেই ঋষি বলে, স্যার ছোট্ট একটা হেল্প লাগতো। গৌতম বলে, বলো কি হেল্প? ঋষি বলে, আমার এক বান্ধবী রাজা মন্দির থেকে আসতেছে, কিন্তু তাকে আমাদের ফ্ল্যাটে রাখার মতো পরিবেশ নেই, তাই যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আমি সন্ধ্যা দিদিকে বলেও ওকে এখানে 2টি দিন রাখার ব্যবস্থা করতে চাইছিলাম। গৌতম বলে, 2 দিন কেন, 2 মাসও থাকতে পারবে। আমি আজ রাতেই আমেরিকা চলে যাচ্ছি, আর সন্ধ্যাও এখানে থাকবে না, তাই তোমার ফ্রেন্ড আসলে আমাকে কল করিও, আমি তোমাকে বাসার চাবি দিয়ে দিব। এটা শুনে ঋষি খুশিতে থ্যাঙ্কস জানিয়ে চলে যায়। সিন বর্তমানে আসলে দেখি নায়না এতক্ষণ হসপিটালে ঋষির পাশেই বসেছিল। তো এবার নায়না এখান থেকে গৌতমের কাছে আসলে গৌতম বলে, আমি বিয়ে করে এখানে ওঠার পর আমার দিনগুলো এতটাই আনন্দে কাটছিল যে মাসগুলো আমার দিনের মতো ছোট মনে হতো, কিন্তু গত 1 মাস থেকে আমার প্রতিটি দিনকে এক একটা মাস মনে হচ্ছিল। যে বাসা সারাক্ষণ হাসি খুশি আর রোমাঞ্চে মেতে থাকতো সেই বাসাতেই আবার সবসময় একটা শূন্যতা বিরাজ করতো। যে সন্ধ্যা সবসময় আমার সাথে আনন্দে মেতে থাকতো সেই সন্ধ্যা কেন জানি আমার সাথে ঠিক মতো একটা কথাও বলতো না। যতই দিন যাচ্ছিল ততই তার আর আমার মাঝের দূরত্বটা বাড়তে শুরু করলো। সে প্রায়ই ওয়াশরুমে গিয়ে দরজা নক করে অনেকক্ষণ সময় কাটাতো। আমি তাকে এই ব্যাপারে কিছু জিজ্ঞেস করার চেষ্টা করলে সে আমাকে এড়িয়ে যেত। একদিন আমি ওয়াশরুমে গিয়ে দেখি বিয়েতে আমার গিফট করা পায়েলটা সে খুলে ফেলে দিয়েছে। এটা দেখে আমার ভীষণ কষ্ট লাগে, বাট আমি ওকে কিছু না বলে চুপচাপ অফিসের উদ্দেশ্যে বের হই।
কিন্তু এই ব্যাপারটা আমাকে এতটাই ভাবাই যে আমি অফিসের ছাদে উঠে সারাটা দিন শুধু এটা নিয়েই ভাবি যে সন্ধ্যার আসলে কি হয়েছে, সে কি অন্য কারোর প্রেমে পড়েছে, তাই কি আমাকে আর তার ভালো লাগছে না। তো এসব ভাবতে ভাবতে আমি বাসায় ফিরে রুমে ঢুকতে ধরলে দেখি দরজা খুলছে না। কাজের মেয়েটি বলে স্যার ম্যাডাম ভিতর থেকে লক করে রেখেছে। এটা শুনে আমি আমার চাবিটা দিয়ে রেগে মেগে দরজাটা খুলি। সিন বর্তমানে আসলে দেখি নাইনা গৌতমের এসব শুনে থ মেরে আছে। সিন আবার ফ্ল্যাশব্যাকে গেলে দেখি সন্ধ্যা মৃত অবস্থায় পড়ে আছে আর গৌতম দাঁড়িয়ে থেকে ভাবতেছে কিভাবে লাশটাকে কি করা যায়। কিছুক্ষণ ভেবে গৌতম একটা সুটকেস বের করে সন্ধ্যাকে বিছানা থেকে তুলে সেই সুটকেসে ভরে। এরপর সে গোসল করতে বাথরুমে ঢুকে ও হাউমাউ করে কাঁদতে থাকে। সিন বর্তমানে আসলে নাইনা বলে তোমার সন্দেহ যে তোমার বউ অন্য কারোর প্রেমে পড়েছে, আর জাস্ট এই সন্দেহের বসে তুমি তোমার বউকে মেরে ফেলেছো। গৌতম কোনো জবাব না দিয়ে চুপ করে থাকে। এমন সময় একজন ইন্সপেক্টর নাইনাকে বলে ম্যাম একটা ঝামেলা হয়ে গেছে, এক্ষুনি ঋষির কাছে যেতে হবে। এটা শুনে নাইনা ঋষির হসপিটালে চলে আসতেই শ্রাবণীর বাবা ও ঋষির মা তার সামনে এসে দাঁড়ায় ও কি যেন বলে। এটা শুনে নাইনা তাড়াহুড়ো করে ঋষির কেবিনে এসে ঋষিকে বলে তুমি নাকি ডক্টর ও নার্সকে তোমার চিকিৎসা করতে দিচ্ছ না। তখন ঋষি বিড়বিড় করে বলে এক মুহূর্তেই সব শেষ হয়ে গেছে, সবকিছু বদলে গেছে। এটা শুনতেই নাইনা চমকে ওঠে। ঋষি বলে আমার চিকিৎসা সব বন্ধ করে দাও, আমি বাঁচতে চাই না। তখনই সিন ফ্ল্যাশব্যাকে যায়। ওই যে ঋষির গার্লফ্রেন্ড শ্রাবণী বাসে করে হায়দ্রাবাদ আসতেছিল এবং ঋষি তাকে রিসিভ করতে যাওয়ার কথা ছিল সেই ঘটনায়। তো ঋষি শ্রাবণীকে রিসিভ করে আনার সময় রাস্তার পাশে একটা ফুচকার দোকান দেখে থামে, কারণ শ্রাবণীর ফুচকা ভীষণ পছন্দ। তো ঋষি শ্রাবণীকে বলে তোমার বাবা তোমাকে নিয়ে টেনশন করতেছে, তাই ফোন করে বলো তুমি আমার কাছে এসেছো। শ্রাবণী ভয়ে কথা বলতে না চাইলে ঋষি শ্রাবণীর বাবাকে কল করে লাউড স্পিকারে দিয়ে বলে আঙ্কেল আমি ঋষি, শ্রাবণী আমার কাছেই এসেছে। এটা শুনে আঙ্কেল বলে আমি জানতাম ও তোমার কাছেই যাবে, তাই আমি তোমার মায়ের সাথে সব কথা ফাইনাল করেছি। ঠিক আছে, আগামীকাল আমিও তোমার মা হায়দ্রাবাদ আসতেছি, সেখানেই তোমাদের বিয়ের ব্যাপারটা ফাইনাল হবে, ভালো থেকো। তো এইসব শুনে শ্রাবণী ও ঋষি দুজনেই মহা খুশি হয় ও আবার বাইকে উঠে চলতে শুরু করে। তো আজ বাদে কাল বিয়ে, এই খুশিতে এরা পথের মাঝে গাড়ি থামিয়ে থামিয়ে নানা আনন্দও করতে থাকে। এভাবেই ঋষি তার অ্যাপার্টমেন্টে পৌঁছালে শ্রাবণীকে গৌতমের ফ্ল্যাটে রাখার জন্য গৌতমের দরজায় কলিং বেল বাজায়, কিন্তু কয়েকবার বাজানোর পরেও কোনো সাড়া পায় না। ঋষি এবার গৌতমের নাম্বারে কল করে, বাট গৌতম এই সময় ড্রাইভিং করছিল, তাই সে কলটিও রিসিভ করে না। এটা দেখে ঋষি শ্রাবণীকে নিয়ে তার নিজের ফ্ল্যাটের দরজায় এসে কলিং বেল বাজিয়ে বলে এটা আমাদের ফ্ল্যাট। এর মাঝে ভিতর থেকে একটা মেয়ে দরজাটা খুলে দিয়ে শ্রাবণীকে ভিতরে ডাকে। শ্রাবণী ভিতরে আসলে মেয়েটি বলে হাই আমি কাভিয়া, আসো তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দেই। তখন এই মাল টাল্লি অবস্থায় বলে হাই আমি রহিন। কাভিয়া বলে এটা সিক্স সেন্স, এটা মেঘনা, আর এটা স্যান্ডি। এইভাবে পরিচয় শেষ করে এরা যে যার মতো মাল খেতে লেগে পড়ে। আসলে ঋষি ছাড়া এই ফ্ল্যাটের সবাই মালখোর। এই যে মেয়েগুলোকে দেখতেছেন এরা নিচতলার ফ্ল্যাটের, কিন্তু এরাও মালখোর, আর তাই এরা রোজ ফ্রিতে মাল খেতে এখানে আসে। আর এই বাজে পরিবেশের কারণেই ঋষি শ্রাবণীকে এখানে তুলতে চাইছিল না, কিন্তু কি আর করার। গৌতমের ফ্ল্যাটে তোলার কথা, বাট গৌতম তো কল ধরলো না। তো শ্রাবণী পাশের রুমে ঢুকে ঋষিকে বলে তুমি এখন বাইরে যাও, আমি কাপড় চেঞ্জ করবো। এটা শুনে ঋষি বাইরে বেরিয়ে আসলে রহিন বলে গৌতম নাকি তোকে তার ফ্ল্যাটের চাবি দিবে। ঋষি বলে তাকে অনেক কয়বার কল করলাম, বাট সে রিসিভ করলো না। এটা শুনে রহিন খেপে গিয়ে বলে শালার আচরণ বেশ কয়েকদিন থেকে খুব সন্দেহজনক লাগতেছে। বস। তো সবাই গোল হয়ে বসে মাল খাচ্ছে আর ঋষি জুস খাচ্ছে। এমন সময় শ্রাবণী কাপড় চেঞ্জ করে লব্ধা লব্ধা ফেসে বাহিরে আসতেই স্যান্ডি মাতলামো করতে করতে বলে আমার চিকেন লেগ পিসটা খুঁজে পাচ্ছি না, কে চুরি করেছে রে? আমি আমার চিকেন লেগ পিস চাই। এটা শুনে শ্রাবণী বলে তোমাদের ফ্রিজে কি চিকেন আছে? আমি অনেক ভালো চিকেন রান্না করতে পারি। এটা শুনে মেঘনা বলে ফ্রিজ ওদিকে, দেখো ফ্রিজে আছে কিনা। এটা শুনে শ্রাবণী এসে ফ্রিজ খুলে দেখে ফ্রিজে চিকেন আছে। ব্যাস, তারপর আর কি শ্রাবণী কিচেনে এসে মশলা টসলা সব একাই রেডি করে নিয়ে পুরো দমে চিকেন রান্না শুরু করে দেয়। শ্রাবণী রান্না করতেছে আর অনেকেই অবাক হয়ে শ্রাবণীকে চেয়ে চেয়ে দেখতেছে। তো শ্রাবণী একাই রান্না শেষ করে চিকেন গুলো প্লেটে তুলে নিয়ে এদের কাছে এসে বসে ও সবার সামনে সেগুলো রাখে। সবাই চিকেন খেয়ে তো মহা খুশি। কি ঘটনা খুবই নর্মাল মনে হচ্ছে তাই না? বস, আসল ঘটনা তো ঘটে এরপর। কিন্তু সিন এখান থেকেই বর্তমানে আসলে দেখি নাইনা এতক্ষণ ঋষির বেডের পাশেই বসেছিল। এবার নাইনা গৌতমের কাছে আসলে গৌতম বলে সন্ধ্যার মনের মাঝে কি চলছিল যেহেতু সন্ধ্যা আমাকে বলছিল না, তাই আমি যখন অকারণে তার সাথে ঝগড়া শুরু করে দেই তখন বুঝতে পারি সন্ধ্যা আমাকে আসল সত্যটা বলতে না পারার জন্য নিজেও ভিতরে ভিতরে ভীষণ কষ্ট পাচ্ছে। বাট তারপরেও সে সত্যটা বলতে পারছে না, তাই আমি তার থেকে সত্যটা জানার জন্য অনেক চেষ্টা শুরু করি। তাকে অনেকবার নানাভাবে জিজ্ঞেসও করি, কিন্তু সে মুখ খোলা তো দূরের কথা, সে কখনো মুখ তুলে আমার দিকে তাকাতেও না। তখন আমি তাকে শেষবারের মতো এটাই বলি, আমি যে সন্ধ্যাকে এতটা ভালোবাসি, এতটা বিশ্বাস করি, এতটা ভরসা করি, সে সন্ধ্যা তো কখনোই আমাকে এইভাবে কষ্ট দিতে পারে না। এটা শুনতেই সন্ধ্যা এবার মুখ তুলে আমার মুখের দিকে তাকায়, আর আমার চোখের দিকে তাকাতেই সে হাউমাউ করে কেঁদে ফেলে ও নিজের উপর কন্ট্রোল হারিয়ে আমাকে জড়িয়ে ধরে। কিন্তু সে আমাকে জড়িয়ে
ধরে কিছুক্ষণ অজরে কাঁদার পর কেন জানি আমার থেকে দূরে সরে গিয়ে বেডে বসে পড়ে ও অসহায়ের মতো একা বসে থেকে কাঁদতে থাকে। কিন্তু সে কেন এইভাবে কাঁদতেছে, তার সাথে আসলে কি ঘটেছে, এই প্রশ্নটা আমাদের মাথায় আসতেই সিন কিছুদিন আগে ঘটনায় যায়। একদিন সন্ধ্যা বাহিরে দাঁড়িয়ে আছে, এমন সময় মেঘনা সামনে দিয়ে চলে গেলে কাভিয়া মেঘনাকে ডাকতে ডাকতে দৌড়ে আসে। বাট ততক্ষণে মেঘনা চলে গেলে কাভিয়া দুম করে সন্ধ্যার হাত থেকে ফোনটা নিয়ে মেঘনাকে কল করে বলে, ছেলেটি তো একাই যেতে পারবে, তাই তুই আগে আমাকে পৌঁছে দিয়ে আয়, নিচে দাঁড়া, আমি কিন্তু আসতেছি। এই বলে কাভিয়া কথা শেষ করে ফোনটা সন্ধ্যাকে দিয়ে সন্ধ্যার সাথে পরিচিত হওয়ার জন্য হ্যান্ডশেক করতে ধরে। বাট সন্ধ্যার সংস্কৃতি মনা মেয়ে হওয়ার কারণে সে হ্যান্ডশেক না করে নামস্তে করে। এভাবেই তাড়াহুড়োর মাঝে কোনো রকমে পরিচিত হয়ে কাভিয়া চলে যায়। পরের দিন সন্ধ্যা সুপার শপে কিছু জিনিস কিনতে গেলে হঠাৎ সেখানে কাভিয়া ও মেঘনার সাথে তার দেখা হয়ে যায়। তো সেদিন কাভিয়া সন্ধ্যার সাথে মোটামুটি পরিচিত হয়েছিল, তাই আজকে কাভিয়া সন্ধ্যার সাথে ভালোভাবেই মিশতে শুরু করে। তো এরা সবাই কেনাকাটা শেষ করে কাউন্টারে আসলে কাভিয়া সন্ধ্যার কেনা জিনিসগুলোর মাঝ থেকে বডি স্প্রেটা হাতে নিয়ে বলে, এটা তোমার পছন্দের নাকি তোমার স্বামীর? সন্ধ্যা লজ্জায় লাল হয়ে বলে, আমার স্বামীর। এটা শুনে মেঘনা বলে, তাহলে তো এটা তোমার শরীরে ইউজ হওয়ার কথা, তার মানে এটা তুমি ইউজ করো? এটা শুনে সন্ধ্যা টুক করে একটু হেসে দিলে মেঘনা বলে, আরে বাহ, তুমি তাহলে হাসতেও পারো। এটা শুনে সন্ধ্যা এবার মন খুলে হেসে দেয়। মেঘনা বলে, জেল এটাও তোমার স্বামীর জন্য নিয়েছো, পারফিউম সেটাও তার জন্য, ক্রিম সেটাও তার জন্য, তাহলে তোমার জন্য কি কিনেছো? এটা শুনে কাউন্টারে থাকা মেয়েটি বলে, এই চকলেট বক্সটি তার জন্য, ম্যাম এই চকলেট খুবই পছন্দ করে, সে শপে আসলে এর একটা বক্স নিবেই। সিন এখান থেকে ফ্ল্যাটে আসলে দেখি রোহিন, সিক্স সেন্স ও স্যান্ডি এরা কোথায় যেন যাচ্ছে। তো রোহিন সন্ধ্যার ফ্ল্যাটের সামনে এসে কাভিয়াকে ডাক দিয়ে রুমের চাবিটা দিয়ে চলে যায়। এরা সন্ধ্যার ফ্ল্যাটে কেন? আসলে এরা কেনাকাটা শেষ করে সন্ধ্যার সাথে আড্ডা দেওয়ার জন্য সোজা সন্ধ্যার ফ্ল্যাটেই এসেছে। তো সন্ধ্যা এদের জন্য চা বানিয়ে নিয়ে আসলে কাভিয়া তার শপিং ব্যাগ থেকে একটা মডার্ন ড্রেস বের করে বলে, এটা কেমন লাগতেছে? সন্ধ্যা বলে, অনেক সুন্দর তো, বাট এটা তো তোমার গায়ে হবে না। কাভিয়া বলে, এটা আমার জন্য কিনিও নি, এটা কিনেছি তোমার জন্য। সন্ধ্যা চমকে ওঠে, কারণ এমন মডার্ন ড্রেস পরার সাহস তার কখনোই হবে না। তাই সন্ধ্যা নানা করতে থাকলে এরা জোর করে সন্ধ্যাকে পাশের রুমে নিয়ে গিয়ে ড্রেসটা পরিয়ে বাহিরে নিয়ে আসে। সন্ধ্যা কখনোই এমন মডার্ন ড্রেস পরেনি, বাট এমন ড্রেসে সন্ধ্যাকে যে এতটা সুন্দর লাগবে এটা সন্ধ্যা নিজেও জানতো না। তাই সে একদিকে যেমন খুশি হচ্ছে, আবার অপরদিকে লজ্জাও পাচ্ছে। তো সন্ধ্যার এমন সুন্দর লুক দেখে এরা সবাই সন্ধ্যার বেশ প্রশংসা করে ও সন্ধ্যাকে বাই জানিয়ে চলে যায়। সন্ধ্যা তখন আয়নার সামনে বসে নিজেকে নতুন রূপে দেখতে থাকে আর খুশিতে গুলগুলা হয়ে অপেক্ষা করতে থাকে গৌতম কখন বাসায় ফিরবে আর সে গৌতমকে সারপ্রাইজ দিবে। তো এভাবেই সন্ধ্যার সাথে কাভিয়া ও মেঘনার ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। পরের দিন মেঘনা সন্ধ্যার কাছে এসে জানে যে আজ তার বার্থডে। এটা শুনে সন্ধ্যা মেঘনাকে বার্থডে উইশ করলে কাভিয়া বলে, খালি খালি উইশ করবে, গিফট কোথায়? এটা শুনে সন্ধ্যা লজ্জায় পড়ে গেলে কাভিয়া বলে, আমি জানি গিফট কোথায়। এই বলে কাভিয়া ভিতরে গিয়ে সন্ধ্যার পছন্দের সেই চকলেট গুলো এনে এগিয়ে দিলে সন্ধ্যা সেখান থেকে একটা চকলেট নিয়ে মেঘনাকে গিফট করে। কাভিয়া তখন বাকি চকলেট গুলো রাখতে গিয়ে সেখান থেকে 2টি চকলেট সাথে করে নিয়ে এসে একটা সন্ধ্যাকে দেয় আর একটা নিজে নেয়। এরপর সবাই একসাথে বসে চকলেট খেতে খেতে আড্ডা দিতে থাকে। তো চকলেট খাওয়া শেষ হলে এরা আর বেশি দেরি না করে চলে যেতে ধরলে সন্ধ্যা দরজায় বেরিয়ে এসে এদের বাই দেয় ও এরা চলে যায়। কিন্তু এরা চলে যেতে না যেতেই হঠাৎ কেন জানি সন্ধ্যার মাথা ঘোরাতে শুরু করে ও সন্ধ্যা টলমল করতে থাকে। এই বুঝি সন্ধ্যা মাথা ঘুরে পড়ে গেল। এমন সময় সামনের ফ্ল্যাট থেকে রহিন ও মাল খেয়ে টলমল করতে করতে বের হয়। তো সে সন্ধ্যা দিদিকে এভাবে টলমল করতে দেখে সেও টলমল করতে করতে সন্ধ্যা দিদির দিকে এগিয়ে আসতে থাকে। তখন সিন এখান থেকে একদিন পিছনের ঘটনায় আসে, মানে ওই যে সুপার শপের সন্ধ্যার সাথে কাভিয়া ও মেঘনার বন্ধুত্ব হয়েছিল এবং কাভিয়ার সন্ধ্যাকে একটা ড্রেস গিফট করেছিল তার পরের ঘটনায়। তো এরা প্রতিদিনের মতো সেদিনে রোহিণীর ফ্ল্যাটে ফ্রিতে মাল খেতে আসলে দেখে রোহিণ মাল খেয়ে টাল্লি হয়ে পড়ে আছে। বাট এতে এদের কি আসে যায়? এরা এদের মতো রোহিণীর মালগুলো আপন মনে খেতে থাকে আর সন্ধ্যার সৌন্দর্যের ব্যাপারেই গল্প করতে থাকে। কাভিয়া বলে, সন্ধ্যা দিদিকে আজ প্রথমবার খুব কাছ থেকে দেখলাম, বিশ্বাস কর তাকে ওই ড্রেসে এত সুন্দর লাগছিল, কি আর বলবো। সত্যি ওর স্বামী অনেক সৌভাগ্যবান যে এমন একটা বউ পেয়েছে। কথাটা মাতাল রোহিণীর কানে যেতেই তার পিন উঠে যায়। যদিও সে এতদিন সন্ধ্যাকে দিদি বলে রাখতো এবং তাকে দিদির চোখেই দেখতো, বাট ওই যে মালখোরদের লিভার নষ্ট হোক বা না হোক বিবেকটা ঠিকই নষ্ট হয়ে যায়। তাই যা হওয়ার তাই। রোহিণ সন্ধ্যা দিদিকে ভোগ করার লোভে পড়ে যায় ও কিভাবে সন্ধ্যাকে ভোগ করা যায় সেই প্ল্যানে লেগে পড়ে। তো প্ল্যান মোতাবেক রোহিণ একটা চকলেটে ইনজেকশন করে কি যেন ঢুকাতে থাকে। এটা আসলে সেই কোম্পানির চকলেট যে চকলেটটা সন্ধ্যা খায়। এখন ভাবছেন এটা রোহিণ সন্ধ্যাকে কিভাবে খাওয়ালো? আসলে এই কাজটা করেছে কাভিয়া। সে 2টি চকলেট আনার সময় লুকিয়ে একটা তার ব্যাগ থেকে বের করেছিল আর একটা সন্ধ্যার রাখা চকলেটগুলো থেকে নিয়েছিল। এরপর তার ব্যাগে করে আনা চকলেটটা সন্ধ্যাকে দিয়েছিল আর সন্ধ্যার নর্মাল চকলেটটা নিজে নিয়েছিল। তারপর যা হওয়ার তাই। সন্ধ্যা ইনজেকশন করা চকলেট খেয়ে সেন্স হারাতে শুরু করেছে আর কাভিয়া ও মেঘনার নর্মাল চকলেট খেয়ে আরামসে কেটে পড়েছে। তো সন্ধ্যা টলমল করতে করতে পড়ে যাচ্ছে, এমন সময় রোহিণ এসে সন্ধ্যার কোমরে হাত দেয়। এরপর দেখি সন্ধ্যা সেন্স হারিয়ে ফেলেছে ও রোহিণ দরজাটা লাগিয়ে দিয়ে সন্ধ্যাকে কোলে করে বেডরুমের দিকে নিয়ে যাচ্ছে। তো রোহিণ সন্ধ্যাকে বেডরুমে নিয়ে গিয়ে রুমের দরজাটা লাগিয়ে দেয় আর স্ক্রিন অন্ধকার হয়ে যায়। সিন একটু পর আসলে দেখি রোহিণ রুম থেকে বের হয়ে সন্ধ্যাকে বলতেছে, যা হয়েছে তা ভুলে যেও, আর হ্যাঁ তোমার স্বামীকে এসব বলার চেষ্টা করবে না, সে এটা মেনে নিতে পারবে না। এই বলে রোহিণ চলে গেলে আমরা দেখি সন্ধ্যা এইভাবে বিধ্বস্ত হয়ে বিছানায়
পড়ে আছে ও তার চোখে জল টলমল করতেছে। সিন এখান থেকে বর্তমানে চলে আসে, মানে ওই যে সন্ধ্যা তার স্বামীকে কিছু বলতে না পেরে অসহায়ের মতো বসে থেকে হাউমাউ করে কাঁদছিল সেখানে। তো এবার আমরা বুঝতে পারি সন্ধ্যা কেন তাহলে এভাবে অঝরে কাঁদছিল। কিন্তু এখন প্রসঙ্গ রহিন ও সন্ধ্যার ব্যাপারটা তো বুঝলাম, বাট এর সাথে ঋষির কানেকশন কি? সে কেন বিল্ডিং থেকে ঝাঁপ দিয়েছিল? সিন তখন আবার ফ্ল্যাশব্যাকে যায়, মানে ওই যে ঋষির গার্লফ্রেন্ড শ্রাবণী আসলো, ওই এদের চিকেন রান্না করে খাওয়ালো না, তার পরের দিনের ঘটনায়। তো বরাবরের মতো আজকেও রহিন, স্যান্ডি, কাভিয়া, মেঘনা এরা মাল খাওয়ার আসর বসালে আমরা দেখি রহিন মালের পিনিকে গতকালের সেই মুহূর্তটা ভাবতেছে যখন শ্রাবণী কাপড় চেঞ্জ করে এদের সামনে এসেছিল। তখন আসলে রহিন শ্রাবণীকে দেখে লোভে পড়ে গিয়েছিল এবং শ্রাবণী যখন কিচেনে গিয়ে রান্না করছিল তখন রহিন আসলে শ্রাবণীকে বাজে নজরে চেয়ে চেয়ে দেখছিল। তো রহিন মাল টানতেছে আর শ্রাবণীর কথা ভেবে পিনিকে ডুবে যাচ্ছে, আর ওদিকে মেয়েগুলো সহ বাকি সবাইও মালের পিনিকে টানলি হয়ে যাচ্ছে। তো রহিন শ্রাবণীর পিনিকে উঠে দাঁড়ায় এবং শ্রাবণী ও ঋষি যে রুমে আছে সেই রুমের দরজা গিয়ে নক করে। ঋষি দরজা খুলে বলে হ্যাঁ ব্রো। রহিন টলমল করতে করতে বলে শ্রাবণীর সাথে খেলবো, তুই বাইরে বের হ। ঋষি অবাক হয়ে বলে খেলবো মানে? রহিন জবাব না দিয়ে ঋষির গেঞ্জির কলার ধরে ঋষিকে টেনে বের করে ছিটকে ফেলে দেয় ও রুমের ভিতরে ঢুকেই দরজাটা লাগিয়ে দেয়। ঋষি উঠেই দৌড়ে গিয়ে দরজা ধাক্কাতে শুরু করে, আর এদিকে রহিন লুলুপ দৃষ্টিতে শ্রাবণীর দিকে দেখতে দেখতে শ্রাবণীর কাছে আসতে শুরু করে। শ্রাবণী তখন নিজেকে রক্ষা করার জন্য চেষ্টা করতে ধরতেই রহিন দুম করে শ্রাবণীর চুলের ঝুঁটি ধরে ফেলে ও শ্রাবণীকে টেনে এনে মেঝেতে ফেলে দেয়। শ্রাবণী মাথায় আঘাত পাওয়া ওই মেঝেতে পড়ে থেকে চিৎকার করতে শুরু করলে রহিন রুমের সোফা তুলে এনে শ্রাবণীর উপর এমন ভাবে রাখে যে শ্রাবণীর কোমর থেকে উপরের অংশ সোফার তলে পড়ে যায়। ফলে শ্রাবণী চিৎকার করতে থাকে বাট সোফার নিচ থেকে বের হতে পারে না। ওদিকে শ্রাবণীর চিৎকার শুনে ঋষি লাগাতার দরজা ধাক্কিয়ে যাচ্ছে। Hey! Ah! Hey! Sunny! ঋষি শ্রাবণীর কাছে এসে সান্ত্বনা দিয়ে বলে শ্রাবণী ভয় পেও না,
তখন শ্রাবণী অসহায় স্বরে বলে, ভুল আমারই ছিল, আমি তোমার কথা শুনিনি, আমি আমার বাবার কথাও শুনিনি। ঋষি সান্ত্বনা দিয়ে বলে, না শ্রাবণী, তোমার কোনো দোষ নেই, তুমি শান্ত হও। শ্রাবণী কোনো কথা বলে না। ঋষি বলে, শ্রাবণী, আমি কালকেই তোমাকে বিয়ে করব এবং অন্য কোনো শহরে গিয়ে নতুন জীবন শুরু করব, দেখবে সব ঠিক হয়ে যাবে। শ্রাবণী কোনো কথা না বলে আপন মনে কেন জানি সামনে এগোচ্ছে। এটা দেখে ভয়ে ঋষি বলে, শ্রাবণী প্লিজ কথা বলো, এভাবে চুপ করে থেকো না। শ্রাবণী কোনো কথা না বলে এগোতে এগোতে হঠাৎ কেন জানি থেমে যায় ও মায়াবী একটা চাহনিতে ঋষির দিকে তাকায়। এরপর ঋষির চোখে চোখ রেখে পিছন দিকে এগোতে থাকে। এই ওঠে শ্রাবণী, শ্রাবণী। তার মানে সেই রাতে শুধু ঋষি একা ঝাঁপ দিয়েছিল না, আগে শ্রাবণী ঝাঁপ দিয়েছিল, তারপর ঋষি ঝাঁপ দিয়েছিল। আর শ্রাবণী যে ঋষির কাছে এসেছে এটা শুনে শ্রাবণীর বাবা বলেছিল না যে আগামীকাল ঋষির মাকে নিয়ে আসবে এবং এদের বিয়ের আলাপ পাকা করবে, তো আজকে তারা এসেছে। বাট তারা এসেছিল তাদের সন্তানদের বিয়ে দিয়ে তাদের মুখে হাসি ফোটাতে, কিন্তু এখানে এসে তারা তাদের সন্তানদের এই হাল দেখে পুরো পাগল প্রায় হয়ে গেছে। তাদেরকে কিছুতেই যেন আটকানো যাচ্ছে না। একদিকে শ্রাবণীর বাবা শ্রাবণী শ্রাবণী বলে চিৎকার করে যাচ্ছে, অপরদিকে ঋষির মা ঋষি ঋষি বলে চিৎকার করে যাচ্ছে। কি একটা অবস্থা। তো ঋষি ও শ্রাবণীকে অ্যাম্বুলেন্সে তুলে হসপিটালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় আর সিন বর্তমানে আসে। আমরা দেখি নায়না ঋষির বেডের পাশে দাঁড়িয়ে থেকে জল টলমল চোখে ঋষির দিকে তাকিয়ে আছে। কি নিশ্চয়ই ভাবতেছেন এখন তাহলে শ্রাবণীর কি অবস্থা? আর এই ঘটনায় নায়না শুধু ঋষি আর গৌতমকেই কেন জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করলো, শ্রাবণীকে কেন জিজ্ঞাসাবাদ করলো না? কি তাই তো? এবার আমরা দেখতে পারি শ্রাবণী আসলে বেঁচে নেই, সে হসপিটালে পৌঁছাতেই মারা গেছে। আর হ্যাঁ, শুধু তাই নয়, ঋষিও অলরেডি মারা গেছে। তো ঋষির মা ও শ্রাবণীর বাবা তাদের সন্তানদের লাশের সামনে বসে থেকে অঝরে কাঁদতে থাকে আর সিন চলে আসে গৌতমের কাছে। নায়না গৌতমের কাছে এসে রেগে মেগে তার পিস্তলটা টেবিলের উপর রেখে গৌতমকে বলে, স্ত্রীর কোনো ভুল পথে পা বাড়ালে স্বামী তার পাশে দাঁড়িয়েও তাকে সঠিক পথে আনে, সেখানে তুমি তা না করে কেন তাকে হত্যা করলে বলো? গৌতম কোনো জবাব না দিয়ে চুপ করে থাকলে নায়না খেপে গিয়ে বলে, চুপ করে থেকো না, বলো কেন তুমি তাকে হত্যা করলে? গৌতম তারপরেও কোনো জবাব না দিয়ে চুপ করে থাকলে নায়না বিরক্ত হয়ে বারান্দার দিকে এগিয়ে যায় আর থ্যাম করে একটা গুলির শব্দ হয়। নায়না চমকে গিয়ে পিছন ফিরে তাকাতেই দেখে গৌতম তার পিস্তলটা নিয়ে নিজের মাথায় নিজেই গুলি মেরে দিয়েছে। তো গৌতম মারা গেল, বাট নায়না এই প্রশ্নের উত্তরটা পেল না, কেন গৌতম তার বউকে হত্যা করেছিল। আপনাদেরকে বলে রাখি, শ্রাবণী ও সন্ধ্যার সাথে আসলে যা যা ঘটেছিল তা কিন্তু শুধু আমাদেরকেই দেখানো হয়েছে, এগুলো কিন্তু নায়নাকে ঋষি বা গৌতম কেউই বলেনি। এই জন্য নায়না এটার উত্তর কিছুতেই খুঁজে পাচ্ছে না যে গৌতম কেন তার বউকে মেরেছে। তাই নায়না তার এই প্রশ্নের উত্তরটা খুঁজতে আবার নতুন করে ইনভেস্টিগেশনে লেগে পড়ে। তো ইনভেস্টিগেশন শেষে সিন কাট হয়ে নায়নার কেবিনে আসলে দেখি নায়না পুরো থমেরে বসে আছে আর তার সামনে গৌতমের পরিবার ও সন্ধ্যার পরিবার বসে আছে। তো গৌতমের মা নায়নাকে বলে, আমাদের গৌতম এতটাও খারাপ নয় যে সে তার ভালোবাসার মানুষটিকে জাস্ট সন্ধ্যের বসে খুন করবে। গৌতমের বাবা বলে, প্লিজ ম্যাডাম, দয়া করে বলুন ঘটনা আসলে কি ঘটেছে, আর প্লিজ সত্যটা বলবেন, কারণ আপনার কথার উপর নির্ভর করবে গৌতম সারা জীবন আমাদের হৃদয়ে থাকবে নাকি আমাদের তিক্ত স্মৃতিতে। এটা শুনে নায়না কিছুক্ষণ থমকে থেকে বলতে শুরু করে আর সিন হাত রেখে যায়। আমরা দেখি নায়না কোথাও তেমন কোনো কিছু না পেলে শেষমেশ সেই জায়গাতে আসে যেখানে গৌতম তার স্ত্রী সন্ধ্যার বডিটা পুড়িয়েছিল। কিন্তু এখানে এসেও নায়না তেমন কিছু না পেলে পুরো হতাশায় পড়ে যায় ও ভাবে গৌতম কেন সন্ধ্যাকে মেরেছিল এই প্রশ্নের উত্তরটা হয়তো অজানাই থেকে যাবে। এই ভেবে সে চলে যাচ্ছে, এমন সময় হঠাৎ দূরে কিছু একটা দেখে সে থেমে যায় ও সেখানে এগিয়ে আসলে একটা কাগজ দেখতে পায়। নায়না সেটা হাতে নিলে দেখে এটা সন্ধ্যার লেখা একটা চিঠি, যেটা সে তার স্বামী গৌতমের উদ্দেশ্যে লিখেছিল, যেটাতে লেখা, স্বামী আমি খুব ভয় পাচ্ছি, আমার সাথে যা ঘটেছে সেটা ভেবে নয়, বরং সামনে আমার সাথে যা ঘটতে চলেছে তা কল্পনা করে। তুমি আমার নীরবতা সহ্য করতে পারোনি, কিন্তু যেভাবে তুমি আমার সত্যটা সহ্য করেছো তার জন্য তোমার কাছে আমি অনেক কৃতজ্ঞ। আমি এখন বুঝতে পারছি তোমার ভালোবাসা কত মহান, কিন্তু তোমার এই ভালোবাসাটা এখন আমাকে প্রতিনিয়ত অস্বস্তি দিচ্ছে। আমরা অন্য সব স্বামী স্ত্রীদের মতো একসাথে তো আছি, বাট আমরা তাদের মতো নেই। তোমার মনে আছে বিয়ের পর তুমি যখন বলেছিলে তুমি আমাকে নিয়ে হায়দ্রাবাদে উঠবে, তখন আমি ভয় পেয়েছিলাম, কারণ বাহিরের লোকদেরকে আমি ভয় পেতাম। কিন্তু আজ তোমার ভালোবাসা নিয়ে আমি ভয় পাচ্ছি। আমি ভয় পাচ্ছি তোমার ভালোবাসা এখন করুণায় পরিণত হবে। তুমি আমাকে আর আগের মতো করে বিশুদ্ধ মনে ভালোবাসতে পারবে না। আমার সাথে ঘনিষ্ঠ হতে গেলেই তোমার মনে পড়ে যাবে আমার শরীরটাকে এভাবে অন্য কেউ ভোগ করেছে, আমার পুরো শরীরটাকে তোমার মতো করেই অন্য কেউ স্পর্শ করেছে, আমাকে অন্য কেউ পুরো উলঙ্গ দেখেছে। এগুলো ভেবে তুমি বারবার থমকে যাবে। আমার প্রতি তোমার ভালোবাসাটা করুণায় পরিণত হবে, আর আমি এটা কিছুতেই সহ্য করতে পারবো না।
আমি জানি আত্মহত্যা কোনো মহৎ কাজ না, অথবা এটা কোনো কিছুর সমাধানও না, কিন্তু আমি অনুভব করতেছি এই মুহূর্তে আমার এই সমস্যার এটাই একমাত্র সমাধান। তোমার কাছে আমার একটাই অনুরোধ, কেউ যেন আমার মৃত্যুর ব্যাপারে না জানে, এমনকি আমার পিতামাতাও না। এটি আমার শেষ আবদার নয়, বরং এটি তোমার কাছে করা আমার প্রথম আবদার। তার মানে গৌতম তাহলে সন্ধ্যাকে মারেনি, বরং সন্ধ্যা নিজেই নিজেকে শেষ করে দিয়েছে। আর গৌতম যখন এখানে এসে সন্ধ্যার বডিটা পোড়াচ্ছিল, তখন দাঁড়িয়ে থেকে এই চিঠিটাই পড়ছিল আর কাঁদছিল। এরপর গৌতম যখন পুরো ইমোশনাল হয়ে গিয়েছিল, তখন তার হাত থেকে চিঠিটা উড়ে গিয়েছিল। সিন বর্তমানে আসে, আমরা দেখি নায়না গৌতমের পরিবারকে বলতেছে গৌতম সন্ধ্যার শেষ আবদারটা রাখার জন্য চেয়েছিল সন্ধ্যার মৃত্যুর খবরটা যেন কেউ না জানে। তাই গৌতম প্ল্যান করে সন্ধ্যাকে নিয়ে আমেরিকা যাওয়ার নাম করে হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরু এয়ারপোর্টে আসে ও অনলাইনে সন্ধ্যার একটা মিসিং কমপ্লেইন করে যে সে তার বউকে নিয়ে বেঙ্গালুরু আসলে এখানে তার বউ মিসিং হয়ে গেছে। এসব শুনে সবাই থমেরে যায় ও মনে মনে ভাবে, আচ্ছা গৌতম কেন নিজেকে শেষ করলো? তখন নায়না আপন মনে বলে ওঠে, গৌতম সন্ধ্যাকে ছাড়া জীবনের বাকিটা পথ চলতে চায়নি। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। এবার আসি এই মুভির মেসেজটা আসলে কি, মানে এই মুভিতে আসলে কি ফুটে তোলা হয়েছে বা কি বোঝানো হয়েছে। তো এই মুভির মূল মেসেজ হলো এমন, মালখোর লোকদের কখনো বিবেক বা মনুষ্যত্ব থাকে না। এরা যতই কলিজার বন্ধু বা কাছের মানুষ হোক না কেন, মালের ঘরে এরা মুহূর্তের মাঝে এমন হিংস্র পশুতে পরিণত হয় যে এদের হাতে মুহূর্তের মাঝে আপনার পুরো জীবনটা তছনছ হয়ে যেতে পারে। যখন এরা মালের ঘরে থাকে তখন এরা কখনোই এটা দেখে না যে কে বান্ধবী, কে ভাবি, কে আন্টি, কে মা, কে দিদি, আর কে 4-5 বছরের বাচ্চা মেয়ে। এদের লালসার কাছে সকল সম্পর্কই মূল্যহীন। আর দ্বিতীয় কথা হলো, যারা মালখোর তারা তাদের মালের টাকা বা মাল ম্যানেজ করার জন্য যে কোনো অর্থনৈতিক কাজে লিপ্ত হতে বা যে কারো ক্ষতি করতে দ্বিতীয়বারও ভাবে না। সাপোজ এরা মালের ফিনিকে আপনার কাছে এসেছে আর আপনি মাল এগিয়ে দিয়ে বলতেছেন এটা পাবি যদি তুই তোর মাকে মেরে ফেলিস, তো এরা সেটা করতেও হয়তো দ্বিতীয়বার ভাববে না। এমনকি 100টা মেয়ে মালখোরদের মাঝে 95টা মেয়েই এমন যে এরা মালের টাকা ম্যানেজ করতে নিজের দেহটাও বিলিয়ে দেয়। মুভিতে একটা জিনিস খেয়াল করেছেন, একটা জায়গায় রহিন ফোন কলে কাভিয়াকে কি যেন করতে বলেছিল, যার শুনে কাভিয়া বলছিল তাই বলে তুই আমাকে দিয়ে এসব কাজ করাবি? আচ্ছা ঠিক আছে যাক, ট্রাই করতেছি। বাট ছেলেটি তো ফোন রিসিভ করছে না। তো রহিন আসলে কাভিয়াকে মাল দেওয়ার বদলে একটা ছেলের সাথে রাত কাটাতে প্রেসার দিচ্ছিল। বাট এমন পরিস্থিতিতে প্রথমবার পড়াই কাভিয়ার বিবেকটা আটকাচ্ছিল, কিন্তু মালের জন্য বাধ্য হয়ে রাজি হয়ে গিয়েছিল। কিন্তু এর পরের বার আপনারা খেয়াল করেছেন, মেঘনাকে বেরিয়ে যেতে দেখে কাভিয়া যখন সন্ধ্যার ফোন নিয়ে মেঘনাকে কল করছিল, তখন কাভিয়া বলছিল ছেলেটি তো একাই যেতে পারবে, তাই তুই আগে আমাকে পৌঁছে দিয়ে আয়। তো এর মানে মেঘনা ও কাভিয়া মালের টাকা ম্যানেজ করার জন্য এখন নিজের ইচ্ছাতেই খুশি মনে নিজের শরীর বিলিয়ে দিচ্ছে। ভাবা যায় এরা মালের জন্য কতটা নিচে নামতে পারে। আর এরা তো কেবলমাত্র এই মালের জন্যই রোহিণীর দেওয়া চকলেটটা সন্ধ্যাকে খাইয়ে দিয়েছিল, যখন এরা স্পষ্ট জানতোই যে রোহিণ এরপর সন্ধ্যার সাথে কি জঘন্য কাজ করবে। আর মুভির লাস্ট হাইলাইট বিষয় হলো, আমরা যারা সত্যিকার অর্থে কাউকে মন থেকে ভালোবাসি তাদের প্রতি আমাদের অন্যরকমই একটা ইমোশন জুড়ে যায়। আমাদের মনে হয় তাকে ছাড়া আমাদের বেঁচে থাকাটা যেন নিতান্তই মূল্যহীন। আমাদের এই ভাবনাটা কতটা সঠিক, কতটা যুক্তিযুক্ত এটা আমরা ভাবতে জানি না, আমরা কেবল এভাবেই ভালোবাসতে জানি। তো মুভিটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমি জানি এই মুভির কিছু বিষয় নিয়ে আপনার মনে কিছু প্রশ্ন বা কিছু ভাবনা এসেছে, তো সেটাও কমেন্ট করে আমার সাথে ডিসকাস করতে পারেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কবে? 25 সালে গিয়ে? কাহিনী অনেক করেছেন আর না, ভালোই ভালোই আজকেই সাবস্ক্রাইব করে নিন। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার।